এসএফআই ডিওয়াইএফআই অ্যাডভান্স পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। আজ আপনাদেরকে আমরা আহ্বান জানিয়েছিলাম প্রেস ক্লাবে, এখানে আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের, গোটা দেশের এবং দেশ ছাড়িয়ে সমস্ত সাধারণ মানুষের কাছে সাম্প্রতিককালে আমাদের পশ্চিমবঙ্গে আর.জি. করের ঘটনাকে কেন্দ্র করে যা যা ঘটেছে এবং সেখানে নির্দিষ্টভাবে আমাদের কিছু কথা, কিছু প্রশ্ন, কিছু চিন্তা এবং গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের কিছু বার্তা যা আপনাদের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাইছি। প্রথমত আপনাদেরকে অভিনন্দন, প্রেসের সমস্ত মাধ্যমকে, সমস্ত বন্ধুদেরকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের তিনটে সংগঠনের পক্ষ থেকে। একদম যেদিনকে মেয়েটি মৃত্যুর খবর বেরোলো ঠিক সেদিন থেকে আজ পর্যন্ত সমস্ত মানুষের কাছে, সব প্রান্তের মানুষের কাছে আপনারা যেভাবে এই খবরকে নিয়ে গেছেন, যেটা প্রচার করার প্রয়োজনীয়তা এই সময় সব থেকে বেশি ছিল, সেই কাজে আপনারা যেভাবে নিয়োজিত থেকেছেন, করছেন, তার জন্য আপনাদেরকে অভিনন্দন, ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাতে চাইছি, অভিনন্দন জানাতে চাইছি এবং আমরা সাহস পেয়েছি। আমরা আমাদের লড়াইয়ের পথে, আমাদের দাবিতে আমরা আরও বেশি কনফিডেন্ট হয়েছি। এই গোটা রাজ্যের সাধারণ মানুষেরা, বিশেষ করে রাজ্যের মেয়েরা, মহিলারা, একদম কম বয়স, একদম বাচ্চা মেয়ে থেকে শুরু করে নিয়ে গেছেন, হাতে লাঠি নিয়েছেন, বিভিন্ন সেক্টরের সাথে যুক্ত, বিভিন্ন কর্মজীবনের সাথে যুক্ত। তারা যেভাবে রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, রাগ দেখিয়েছেন, ক্ষোভে ফেটে পড়েছেন এবং যাদেরকে বোঝানোর যে মালিক তুমি নও, তার জন্য গোটা রাজ্যের, তিনি সংগঠনের সঙ্গে যুক্ত হন, তিনি না হন, তিনি রাজনীতির সাথে যুক্ত হন, না হন, কোনো ব্যক্তি হন, কোনো সমষ্টি হন, তার কোনো নিজস্ব কোনো বিশেষ পরিচয় হোক বা না হোক, যেভাবে আপনারা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের থেকে আমরা সাহস পেয়েছি। আপনারা ছাড়া এই লড়াই কেউই একা পারবে না, পারত না। আমরা অভিনন্দন জানাচ্ছি ডাক্তারি এই পরিষেবায় কাজের সাথে যারা যুক্ত, যারা পড়ছেন, যারা ডাক্তারি করছেন, বা এই দপ্তরের বা বিভাগের সঙ্গে বা সংস্থার সাথে যারা যেভাবে যুক্ত, তারা যেভাবে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবং একদম শক্ত মাটিতে নিজেদের শক্ত পা রেখে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা অভিনন্দন জানাচ্ছি ন্যাশনাল মেডিকেল কলেজের পাঠরত ডাক্তারবাবুদেরকে। ওই মাফিয়াটাকে যেভাবে আপনারা কলেজে ঢুকতে বাধা দিলেন, গোটা রাজ্যের মানুষের লড়াইয়ের, প্রতিবাদের সুরকে আপনারা আবার বেঁধে দিয়েছেন। আমরা আপনাদের সাথে গোটা রাজ্যের সমস্ত ডাক্তারবাবুদের কাছে এই সঙ্গে যারা যেভাবে যুক্ত এই ডাক্তারি এই পরিষেবার এই সাথে, আমরা তাদের কাছে আবেদন করব ভবিষ্যতে যাতে এই ধরনের কেউ ভেতরে পচে গিয়ে এই সিস্টেমটাকে নষ্ট করার জন্য আগামী দিনে ভাবতেও যাতে দুবার অন্তত পক্ষে ভাবেন। আপনারা যা ভূমিকা দেখিয়েছেন সেই ভূমিকাকে আমরা সেলাম জানাচ্ছি। বলতে চাইছি যে সরকারি হসপিটালে পরিষেবা নিতে আসে একদম পিছিয়ে পড়া মানুষ, একদম 2 টাকার টিকিটে, সেখানে একটা হসপিটালের বেড, একটা ডাক্তারবাবু, একটা ব্লাড,
একটা টেস্টের ডেট পাওয়াতে যেভাবে হয়রান হয় স্বাভাবিক সময়, এবং এখন তো একটা লড়াইয়ের সময় চলছেন, আন্দোলন জারি রাখতে হবে, প্রতিবাদ জারি রাখতে হবে, এরা যাতে শাস্তি পায়, ফিরে যাতে আর কোনো ঘটনা না ঘটে, সতর্ক থাকতে হবে। কিন্তু যে প্রান্তিক পিছিয়ে পড়া গরিব মানুষেরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভর করে আছে, তাদের পরিষেবার দিকটাও কি করে ভাবা যায়, আমরা আপনাদের কাছে আবেদন করব। এই দুটোর কম্বিনেশন, এই দুটোর টিউনিং কি করে হবে আমাদের থেকে আপনারা বেশি ভালো জানেন। তাই ওই ডাক্তারবাবুদের কাছে এই বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য আমাদের एसएफआई डीवाईएफआई एडवार पक्ष থেকে আমাদের आवेदन चलल। लड़ाई अभी ख़त्म नहीं हुआ है, संघर्ष अभी जारी है, क्रांति अभी लाना है। एकदम এই মেজাজেই আমরা থাকতে চাইছি। কিন্তু দিন থেকে কয়েকটা বিষয় প্রতিনিয়ত আমাদেরকে হন্ট করছে, প্রতিনিয়ত। যে দেখুন, রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ, এরা সবাই মিলে বলছে দোষী তো ধরা পড়ে গেছে। তাহলে দোষী তো হলো সিঙ্গুলার নাম্বার, দোষীদের হলো তো প্লুরাল। এই ঘটনায় কি কেউ একা দোষী? তাহলে দোষী আর দোষীদের, এ তো হেল অ্যান্ড হেভেন্স ডিফারেন্স। তাহলে দোষীকে সামনে রেখে দোষীদেরকে আড়াল করার চেষ্টা তো মেনে নেওয়া যায় না। কেন করছেন পুলিশের এই কাজ? কেন, কিসের জন্য? পোস্টমর্টম রিপোর্ট তো যা বেরিয়ে গেছে বাইরে, সত্য মিথ্যা তার যাচাই, তার ডিফেন্স, যা করার যারা করার তারা করবেন, যারা দায়িত্বে আছেন। ট্যাক্সের টাকা মানুষের ভোট, যাদেরকে দায়িত্ব দিয়েছে নিরাপত্তাকে সুরক্ষিত করার জন্য, আপনারা বলবেন। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট তো বেরোলো, সেখানে তো দোষী বলছে না, সেখানে তো দোষীদের বলছে, একাধিক ব্যক্তি। তাহলে বারবার কেন বলছেন দোষীকে ধরেছি, দোষীকে ধরেছি? কি আড়াল করতে চাইছে? আচ্ছা, আমরা জানতে চাইছি পরিবারকে কে ওই মহানুভব ব্যক্তি যিনি ফোন করে বলেছিলেন যে মেয়েটি সুইসাইড করেছে, কে কে তাকে নির্দেশ দিল পরিবারকে জানাতে যে সুইসাইড করেছে? সুইসাইড করা আর মেয়েটির যা ছবি পাওয়া যাচ্ছে, একটা বাচ্চা ছেলে দেখে বলে দেবে যে এটা কি ঘটছে। আর আপনারা তো স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত, আপনারা তো ডাক্তার, আপনারা তো ওই নিয়েই রাত দিন আছেন। আপনাদের কাছে তো আমরা নাড়িটা বাড়িয়ে দিই যে দেখেন তো আমার কি রোগ হয়েছে, আপনারা তো নাড়ি টিপে বলে দেন এই 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 টেস্ট করতে হবে। একটা ব্রুটালিটিতে শিকার, নারকীয় তাণ্ডব, নারকীয় অত্যাচার যে মেয়েটার উপরে হলো, আপনারা বললেন সুইসাইড করেছেন। কি লুকাতে চাইছেন? কি আমরা প্রশ্ন করতে চাইছি যে পরিবারের মৃতার মা বাবাকে কেন 3 ঘন্টা অপেক্ষা করতে হলো তার মেয়েকে একবার দেখার জন্য? কোন পুলিশ অ্যাক্টে, ভারতবর্ষের সংবিধানের কোন ধারাতে আছে যে মরে যাওয়া মেয়েটার মা বাবাকে একবার টালা থানা, একবার এখানে 3 ঘন্টা অপেক্ষা করতে হয়? নিজের ওই মরে যাওয়া, যাকে ভেবেছিল, স্বপ্ন দেখেছিল যে মেয়েটা ডাক্তার হবে, তার মুখটা দেখার জন্যে এভিডেন্স লোপাট করতে চাইছেন? কি কি মৃত সন্তানের মুখ দেখতে গেলে পা ধরতে হবে? মৃত সন্তানের মুখ দেখতে গেলে আর্জি করতে হবে, আবেদন করতে হবে? মানবিকতা এটা? কোন দিকে যাচ্ছে আমাদের রাজ্য, আমাদের প্রশাসন, আমাদের এই সমস্ত দপ্তরগুলো? কোন দিকে? কারা ব্রেক করছেন এটা? নাকি কিছুকে আড়াল করার জন্য আগেই পরিবারের উপরে এমন একটা হম্বিতম্বি করে দিচ্ছেন যে যাতে সে গুটিয়ে যায়? আমরা বুঝতে পারছি না। আচ্ছা, রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী বাড়ি গেলেন, বাড়ি গিয়ে বললেন
7 দিনের মধ্যে সিবিআই যদি কিছু না হয়, অপদার্থতা স্বীকার করে নিচ্ছেন। তার আগে বললেন দোষীকে তো আমরা ধরে নিয়েছি। কি চাইছেন আপনারা? কি নাকি 7 দিন ছিল সারদার লাল ডায়েরিটার মতন কোনো কিছুকে লোপাট করা? আনিসের সময় 1 মাস, আরজি করার সময় 7 দিন। গোটা রাজ্যের মানুষ আশঙ্কাগ্রস্ত এবং আতঙ্কগ্রস্ত হয়েছিল বলেই রাস্তায় নেমেছে, নেমে আছে, নেমে থাকবে। বলছি যে কথা এলো যে একজন নাকি উচ্চপদস্থ কোনো পুলিশ অফিসার মিতার পরিবারকে টাকা অফার করে, নিজে নিজে। কে অর্ডার দিল টাকা অফার করার জন্যে? কে, কার নির্দেশে গেলেন? তাহলে কি দুটো, এক যে নির্দেশ পালন করতে গেলেন, নাকি নির্দিষ্ট কোনো লোভের বশবর্তী হয়ে টাকা দিতে গেলেন? আমরা জানি না। যাদেরকে উত্তর দেবার তাদেরকে দিতে হবে, তাদেরকে। তাহলে নির্দেশ কে দিয়েছিল সেটা যেমন বার করতে হবে, ঠিক সেরকম ওই মাফিয়া সন্দীপ ঘোষের মতন যে মানুষগুলো রয়েছে, যাদের বিরুদ্ধে 1000 পাতার অভিযোগ ভিজিলেন্সে পড়ে আছে, তারা কি দিল? আবার কি অদ্ভুতভাবে একই লাইনে রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে আর তো কিছু করার নেই, তাহলে পরিবারকে 10 লাখ টাকা। লাইনগুলো বেঁধে দিচ্ছেন না? বিশ্বাস করে নিয়েছেন নাকি যে কোনো দুর্নীতিকে, যে কোনো অপশাসনকে, যে কোনো খারাপ কাজকে টাকা দিয়ে ঢেকে দেওয়া যায়? টাকা শেষ কথা বলবে, টাকা। রাজ্যের মানুষ তারই বিরুদ্ধে নেমেছে, আমরা তারই বিরুদ্ধে নেমেছি। আচ্ছা দেখুন, আপনাদের কি তো বলছি, যেদিনকে ঘটনাটা ঘটলো সেদিন তো আমাদের তো খুব মন খারাপের দিন ছিল, আমাদের তো খুব আবেগের দিন ছিল, আমাদের তো খুব বিষাদের দিন ছিল। রাজ্যের ছাত্র যুবদের বেঁচে থাকার, বড় হওয়ার, বিকশিত হওয়ার তার যে স্বপ্ন দেখানোর দিশারি এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে সেদিনকে আমরা শেষ শ্রদ্ধা জানাচ্ছিলাম মহিলা আন্দোলনের প্রতি। ফলে আপনাদের মধ্যে থেকে আমরা খবর পেলাম, আমরা গেলাম আরজি করে। আপনারা তো দেখেছেন, তো গোটা রাজ্যের মানুষ দেখল। নিজেদের মান সম্মান, নিজেদের আমাদের যা ওখানে দাঁড়িয়ে থাকা, আমাদের যা শারীরিক হ্যাকেল পর্যন্ত তোয়াক্কা না করে বুক দিয়ে আগলেছিলাম আমরা গাড়িটা, বুক দিয়ে। ভয় পাচ্ছিলাম। কিসের এত তড়িঘড়ি? কি ছিল সেদিন পানিহাটিতে? পরিবারটার চারিদিকে পুলিশের ঘেরাটোপ কি ছিল? শ্মশানের অবস্থা কি ছিল? কি ঘটল? কেন এদের এত রাগ আমাদের উপরে, ডিওয়াইএফআই এর উপরে, ছাত্র যুব মহিলাদের উপরে? কিসের এত রাগ? তাহলে কি গাড়িটা আটকে দিয়ে এবং গোটা রাজ্যের মানুষ, প্রেসের লোকরা, সংবাদ মাধ্যম থেকে শুরু করে এ রাজ্যের সমস্ত সাধারণ মানুষ সেটাকে ছড়িয়ে দিল বলে যে আবার কিছু একটা চাপা দেওয়ার চেষ্টা করছে? এইটা হবে পুলিশের ভূমিকা? অন্যায়ের বিরুদ্ধে তো অবস্থান গ্রহণ করতে হবে। ঝামেলা বলে দিচ্ছেন, যেটা ঝামেলা, দোষীদের শাস্তি চাওয়া যদি ঝামেলা করা হয়, এই ঝামেলা তো সবাইকে করতে হবে, সবাইকে ঝামেলা করতে হবে। এ তো আর অন্য কোনো উপায় নেই। আমরা খুব চিন্তিত। আমরা যে
ছাত্র যুব আমরা যারা মহিলারা আমরা কাজ করছি, আমরা যে রাজনৈতিক আদর্শে কাজ করছি, আমরা এটা শুনেছি, জেনেছি, কাজ করতে গিয়ে আমরা এটা উপলব্ধি করেছি যে পুঁজি যখন বাড়া শুরু করে তখন নিজের পরিসর, বাড়ি, ঘর, দোর সব ছেড়ে দিয়েও শুধুমাত্র নিজের আয়টা বাড়ানোর জন্যে সে নিজের যা পরিসর সেটাকে টপকে যায়। পুঁজিটা যখন আরও বাড়ে, এই আয়টাকে যখন আরও বাড়ায়, তখন তার বাজারের সীমাটাও অতিক্রম করে যায়। তারপরে সে শহর রাজ্যের সীমাটা অতিক্রম করে যায়, তারপরে দেশের সীমাটাও অতিক্রম করে যায়। পুঁজিটা যখন আরও বাড়ে, ফুলে ফেঁপে ওঠে পুঁজি বাড়ানোর জন্যে। এই পুঁজি বাড়ানোর জন্যে সরকার গঠনের নিজেদের ভূমিকাও তারা পালন করে। এই পুঁজি বাড়ানোর জন্য সরকারের নীতিগুলোকেও নিজেদের অনুকূলে পরিচালনা করার তারা চেষ্টা করে। যে আমাদের রাজ্যে যে ছোট যে ক্রিমিনালগুলো ছিল, মাফিয়াগুলো ছিল, সিন্ডিকেটগুলো ছিল, আজকে নিজেদের আয়ের পরিসরটাকে বাড়ানোর জন্য, নিজেদের পুঁজিটাকে বাড়ানোর জন্য ধীরে ধীরে এরা এমন এক জায়গাতে গেল যে জায়গাগুলোতে গিয়ে নিজেদের পরিসরটা এত ছড়িয়ে ফেললো যে আজকে সরকার, স্বাস্থ্য, শিক্ষা, পুলিশ ডিপার্টমেন্ট আজকে এদের কাছে হাঁটু গেড়ে দিচ্ছে। কাদেরকে বাঁচানোর জন্য? কিসের জন্য? দিয়ে দেওয়া হলো, অ্যারেস্ট হয়ে গেল। যা সিভিক ভলেন্টিয়ার যাকে ধরেছেন, আরজিকর হসপিটালটা তার জমিদারিতে কে পরিণত করেছিল যে রাতে সে ঢুকে যাবে? কে কে কারা পরিণত করলো? কি তার পরিচয়? আরজিকর সমেত গোটা এলাকাতে এদের পরিচয় কি? কি কি পরিচয়ে ঘোরে? কেউ কেউ তো বলছে যে এরা নাকি হসপিটালে লোকজন ভর্তি করে, দালাল। আমরা তো ছাত্র যুব মহিলারা প্রতিদিন মানুষের স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত থাকি। আমাদের তো একটা হসপিটালে ভর্তি করতে গেলে কোমরের খিল খুলে যায়, আমাদের তো কোমরের খিল খুলে যায়। ডাক্তারবাবুরা বলেন বেড নেই, অথচ এলাকায় পরিচিত যে একে ধরলেই নাকি বেড পাওয়া যায়। তার জন্য কি স্পেশাল বেড থাকে নাকি হসপিটালে? এদেরকে কি নাম দিচ্ছে? চলতি কথা এদেরকে দালাল বলে। তাহলে সেই দালালের জন্য আরজিকর হসপিটালটা অত রাতে থাকলো আর পুলিশ ধরে নিল। তাহলে সিভিকদেরকে কি বলির পাঠা করার জন্য নিয়োগ করা হয়েছিল নাকি? এদের কাজ কি? এদের সার্ভিস রুল অ্যাক্ট অনুযায়ী এদের কাজ কি? হাইকোর্ট এদের কি কাজ বলছে? এদেরকে রিক্রুট করার ক্রাইটেরিয়া কি? কি হিসাবে এদেরকে ব্যবহার করা হচ্ছে? আর আমরা সিভিক ভলেন্টিয়ারদেরকে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাইছি, আপনারাও ভাবুন আপনার কাজের স্থায়িত্ব কি, আপনার বেতন কি, আপনার কাজের নিরাপত্তা কি, আপনার ভবিষ্যৎ কি, আর আপনাকে কোন কাজে ব্যবহার করা হচ্ছে, আপনাকে কোথায় বলির পাঠা করা হচ্ছে। আনিসের সময় থেকে দেখেছি সৌদা করেনি, দাঁড়িয়ে আছে, বুক চিতিয়ে লড়ছে। আরেকটা পরিবার প্রতিদিন আরজিকর তো সবাই দেখলাম, স্বাস্থ্যকে সামনে রেখে মাফিয়াগিরি করার একটা স্যাম্পেল। এই স্যাম্পেলগুলোর স্টক গোটা রাজ্যের বিভিন্ন জেলাতে, বিভিন্ন মহকুমা স্তরে, বিভিন্ন রুরাল স্তরে এই স্টকগুলো আছে। এই স্টকগুলো রয়েছে, এই স্যাম্পেলের স্টকগুলো আছে। এই স্যাম্পেলের স্টকগুলো যারা এই দুর্নীতির মাফিয়া রাজের এই স্যাম্পেলের স্টকগুলোকে যারা পাহারা দিচ্ছে, আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে। আর এই স্টকগুলোকে যারা পাহারা দিচ্ছে, যারা এই দুর্নীতিটাকে প্রশ্রয় দিচ্ছে, তার একটা এক্সপ্লোশন ঘটেছে আরজিকরে 9 তারিখের সকালে। ওই ব্রুটালিটি অন ডিউটি তিলোত্তমা। আটকানোর চেষ্টা তো করলাম, সেমিনার হলের পাশের বাথরুম ফাথরুম কি সব বেরিয়ে গেল ছবিতে যে ভাঙা হচ্ছে। তাহলে প্ল্যান এ নাকি যে রেনোভেশনের নামে ভাঙো, আর সেটা যখন এরা আটকে দিল, হ্যাঁ আটকেছি তো, আটকেছি ছাত্র যুব মহিলারা। তাহলে প্ল্যান এ ছিল সরকারিভাবে ভেঙে দাও,
প্ল্যান বি, যখন সরকারিভাবে ভাঙা গেল না তখন গুন্ডা পাঠিয়ে ভাঙিয়ে দেয়। মানুষ সব দেখছে, ইতিহাস বড় নির্মম। গোটা রাজ্যের মানুষ রাস্তায় নেমেছে। যে এলাকাটাতে বলছে যে ক্রাইম হলো, সেগুলো তো তদন্তের জায়গা, সেগুলোকে ওলট পালট করা কিসের জন্য আমরা জানি না। যারা জবাব দেবার তাদেরকে দিতে হবে। তাই আমরা বলছি যে 250-র বেশি জায়গাতে মা বোনেরা, রাজ্যের মহিলারা, তার সাথে গোটা রাজ্যবাসী, বিশেষত রাজ্যের মহিলারা অন্যায়ের বিরুদ্ধে। দেখুন বর্ধমানে কি বেরোলো, গলা কাটা দেহ। দেখুন মালদায় কি বেরোলো। প্রতিদিন নৃশংসতার শেষ নেই, নেই শেষ। প্রতিদিন এত পুলিশ, এত সিভিক, এত প্রশাসনের লোকজন, এত কড়া আঁটোসাঁটো ভাব কিন্তু নেই। প্রতিদিন প্রতিবাদ করলেই তোমার বিরুদ্ধে হবে, আর নইলে ওদেরকে ওদের কাজ করতে দাও। ন্যাশনাল মেডিকেল কলেজ, তারাও যেভাবে সেদিনকে দাঁড়িয়েছিলেন ওই মাফিয়াদের বিরুদ্ধে, সেটা তাই আমাদের আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, নির্যাতিতা, তার পরিবার, তার মা বাবা যতদিন না বিচার পাচ্ছে, সব দোষীরা যতদিন না গ্রেপ্তার হচ্ছে, এর লড়াইটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। দোষীদেরকে বাঁচানোর জন্য যে মরিয়া প্রচেষ্টা চলছে সেটাকে রুখে দিতে হবে। যে ঘৃণাটা, যে ঘৃণিত কাজটা হয়েছে তার ঘৃণাটা গোটা রাজ্য জুড়ে আমাদেরকে ছড়াতেই হবে। আপনাদের সহযোগিতা ছাড়া, মিডিয়ার প্রেসের বন্ধুদের মাধ্যমে গোটা রাজ্যের মা বোনেদের কাছে আমাদের আবেদন, রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন, ডাক্তার বাবুদের কাছে আমাদের আবেদন, যারা এগিয়ে যেতে চান প্রগতিশীলতার, যারা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক, তাদের কাছে আমাদের আবেদন, এই আন্দোলনের প্রদীপটা জ্বালিয়ে রাখুন। আমাদের নির্দিষ্ট দাবি, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পারছেন না, যারা দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছেন আর প্রতিনিয়ত উল্টোপাল্টা মন্তব্য করছেন, পুলিশ কমিশনার থেকে কে কে কামদুনিতে দায়িত্বে ছিলেন তো মহামান্য আদালত, হাইকোর্ট, উনি বলছেন, অসন্তোষ প্রকাশ করছেন এদের কাজের উপরে। তারপরে এদের এইসব কথা, এইসব স্টেটমেন্ট, এইসব এদের কাজের গতি প্রকৃতি, এই কাজে এদেরকে সরাতে হবে। দোষীরা শাস্তি পাবে না এরা কাজে থাকলে হবে। যারা এই কাজের সাথে যুক্ত ছিলেন, যারা ছিলেন যুক্ত, তাদেরকে তদন্তের আওতায় আনার জন্য অ্যারেস্ট করতে হবে, এদেরকে জেলে রাখতে হবে, আর এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, আন্দোলনটা বড়, লড়াইটা বৃহত্তর। এই লড়াইটা নির্যাতিতার অপরাধীদেরকে শাস্তি দেবার জন্যে, দোষীদেরকে শাস্তি দেবার জন্যে, ঠিক সেরকম এনাফ ইজ এনাফ। বাস, আর যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন রইল, সাথে থাকুন। গোটা রাজ্য জুড়ে এই আন্দোলনে ছাত্র যুব মহিলারা আজ থেকেই নেমেছে, আজ থেকেই তারা আবার একদম নিচের স্তরে, রুরাল স্তরে, গ্রামে গঞ্জে, শহরে, সাব ডিভিশনে, হেলথ সেন্টারে, যেখানে যা দুর্নীতি আছে আর এই ধরনের যা ঘটনা ঘটছে, সেই ঘটনার বিরুদ্ধে আমরা রইলাম। আমাদের নজর রইল নিজাম প্যালেসে। সিবিআইকে দিয়েছে দায়িত্ব, ঠিক আছে, ট্র্যাক রেকর্ড ভালো নেই, দ্রুততার সাথে নিরপেক্ষ তদন্ত করে দোষীদেরকে শাস্তি দিতে হবে। আমাদের নজর কিন্তু নিজাম প্যালেসে রইল। আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, কাউকে ছেড়ে কথা বলবো না। আর এখন তো গোটা রাজ্যের মা বোনেরা এর বিরুদ্ধে রাস্তায় আছে, আমাদের আর ভয় কি? সম্পাদক সর্বভারতীয় নেত্রী
কনীনিকা ঘোষ উপস্থিত আছেন, আমাদের ছাত্রের রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব, আমাদের সর্বভারতীয় ছাত্র আন্দোলনের নেতা কমরেড দেবাঞ্জন দে, আমাদের রাজ্য যুব সংগঠনের সভাপতি কমরেড যুবজ্যোতি সাহা, আমাদের ঈশিতাদি, অর্চনা প্রসাদ, আমাদের সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেম্বার, আমাদের মহিলা আন্দোলনের, তারা উপস্থিত আছেন। আমাদের আরও কিছু কথা আছে বলবেন, আপনাদেরও প্রশ্ন আছে, সেই প্রশ্নেও আমরা আমাদের কথা আপনাদের কাছে রাখব। সংগঠন বেশ কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় রিউমার ছড়াচ্ছেন, তারা বেশ কিছু ছবি ভাইরাল করছেন, অডিও ক্লিপ ভাইরাল করছেন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছেন। সিমেন্টের যে কথা বলা হচ্ছে সেগুলো সংখ্যাটা নয়, এগুলোর দিকে আমরা নজর রাখছি। আমাদের উপর ভরসা রাখুন, যারা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেওয়া হবে। দেয়ার ইজ নাথিং টু হাইড। এবং বেশ কিছু মিছিলের শর্টস দেখানো হয়েছে, পোস্ট হয়েছে কলকাতা পুলিশের পেজ থেকে, যেখানে দেখা যাচ্ছে যে আপনাদের সংগঠনের পতাকা সেখানে রয়েছে। গোটা রাজ্যে 9 তারিখের পর যেদিনকে আমরা বুক দিয়ে মৃতার শবদেহের গাড়ি আটকে ছিলাম, এবং আপনারা সবাই দেখেছেন যেমন করে বড় পাঁচিল ঠেলে দিতে হয়, সেরকমভাবে পুলিশ কিভাবে আমাদেরকে ধাক্কাধাক্কি করে আমাদেরকে ফেলে দিয়ে পারলে আমাদের শরীরের উপর দিয়ে মর্চুয়ারি ভ্যানটাকে নিয়ে চলে যায়। পারলে কি দাবি ছিল যে 2 মিনিট পরিবারের সাথে আমাদেরকে কথা বলতে দিন। ওরা কি বলছে মিডিয়ার মাধ্যমে গোটা রাজ্যের মানুষ জানুক, বলতে দিন, কেন ভয় পাচ্ছেন? তাহলে সেদিনকে তো এরাও কলকাতা পুলিশ ছিল নাকি? এরাও তো কলকাতা পুলিশই ছিল সেদিনকেও। তাহলে তাদের এই ভূমিকা, সেদিন থেকে গোটা রাজ্য জুড়ে ছাত্র, যুব, মহিলা, আমি আরও বলছি স্পেসিফিক, এসএফআই, ডিওয়াইএফআই, অ্যাডভা, বৃহত্তর ক্ষেত্রে এসএফআই, ডিওয়াইএফআই, অ্যাডভার সাথে সাধারণ সংবেদনশীল প্রতিবাদী সাধারণ মানুষও রাস্তায় নেমেছিল। পতাকা তো থাকতেই পারে, লড়াই আন্দোলনে পতাকা থাকবে না? নিশ্চিত থাকবে। সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছেন, দুবার তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, দুবার ফ্লেক্স টাঙানো হয়েছিল আরজি করের ভেতরে যে আমরা খুশি ওনাকে যেতে দেওয়া হলো না। আচ্ছা, কে আটকালেন ওনাকে যেতে দিতে? ওনার জায়গাতে যিনি দায়িত্বভার নিতে এসেছিলেন তাকে কে আটকেছিলেন? কারা? কেন? দায়িত্ব যে সময়ের মধ্যে নিতে হবে সেই ঘরের তালাবন্ধ ছিল, কিসের জন্যে? কেন অর্ডার বাতিল হয়ে গেল? কেন একটা বারও তদন্তের স্বার্থে রাজ্যের মানুষের কাছে এই বার্তা কেন আসছে না যে 1000 পাতার দুর্নীতির অভিযোগের ফাইলটা ভিজিলেন্সে আছে? কেন আসছে না? কেন আমাদের স্বাস্থ্য পরিষেবাকে সামনে রেখে বিরাট দুর্নীতি মাফিয়া চক্র চলছে? সেটা ব্লাডের যে উপাদান আছে তা সেপারেশনের হতে পারে, হসপিটালের বেড হতে পারে, সেটা যে কোনো ওষুধ হতে পারে, সেটা যে কোনো ড্রাগস হতে পারে, যেটা কোনো ভেন্টিলেশন হতে পারে, আরে এমনকি একটা হুইল চেয়ার হতে পারে, একটা স্ট্রেচার হতে পারে। প্রতিদিনের যে নোংরা আবর্জনাগুলো আরজি কর থেকে বের করে দিচ্ছিল, সেই আবর্জনাগুলো কোথায় বিক্রি হবে, কোথায় যাবে, কে তুলবে, তারও যে টাকা পয়সার তছরূপের ঘটনা নেই, আমরা জানি না। এই তো আপনাদের সামনে বলছি, আমরা জানি না। বের করুন না, করুন। যা ঘটেছে তা তো গোটা রাজ্যের মানুষের কাছে আছে। আমরা তো ডিওয়াইএফআই, এসএফআই, অ্যাডভা, আমরা তো 15 তারিখ আর্লি মর্নিং আমরা আমাদের ফেসবুক পেজ থেকে আমরা পোস্ট করেছি যে যারা আরজি কর হসপিটাল ভাঙচুরের সাথে যুক্ত হলো তারা এই সভ্য সমাজের কেউ হতে পারে না। যারা সভ্য সমাজের নয় তাদেরকে প্রোটেকশন কে দিচ্ছে? তাহলে আমাদের অফিসে পাওয়ার একমাত্র ঠিকানা নয়। আমাদের পতাকা কলকাতার বড় বাজারে দোকানেও রয়েছে। আমরা যখন ওটা কাঁধে নিই তখন দায়বদ্ধতার সাথে কাঁধে নিই। হসপিটালকে বাঁচায়, মানুষকে বাঁচায়,
রোগীকে বাঁচায়, লড়াই করার জন্য শয়ে শয়ে আমাদের কমরেডরা খুন হয়েছে, শহীদ হয়েছে। আমরা আমাদের ঝান্ডার দায়িত্ব, তার ভার, তার ওজন আমরা জানি, বইতে শিখেছি। আরও অনেকে তৈরি হচ্ছে বওয়ার জন্য। আর যারা ওটাকে ভাঙতে যাচ্ছে, বলবে বিকাশ রেডি, যারা আছে তাদের পরিচয় কি? আপনি বলছেন বড়বাজার থেকে পতাকাটা কিনে কেউ এখানে ভাঙচুরের ঘটনায় থাকে? আমরা জানি না। যিনি বলছেন যে পতাকা দেখা গেছে, তাহলে সেই পতাকা যিনি বলছেন তাকে প্রমাণ করতে হবে, তাকে বলতে হবে। আমরা কিছু ছবি পেয়েছি, এগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে দিদি, তাদের যখন আমরা খোঁজও দিচ্ছে যারা, দেখুন সিবিআই সিট, কলকাতা পুলিশে আমরা যারা বসে আছি আমরা কেউ চাকরি করি না। আমি বলছি আমরা মধ্যে প্রতিবাদে রুখে দাঁড়ানোর মতন জান কবুল করার আমাদের জেদ আর আমাদের সাহস, ও ট্রেনিং আমরা নিয়ে এসেছি। ও ট্রেনিংয়ের জন্যে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা আছেন বলে এই লড়াই আমরা এগোতে পারছি। হ্যাটস অফ, আপনার আমাদেরকে সাহস দিচ্ছে। কিন্তু যারা ট্রেনিং নিয়ে এলেন মব কন্ট্রোল করার, তারা দেখলাম পিছন দিকে দৌড়াচ্ছেন আরজি করে। 20 মিনিট টয়লেটে ঢুকেছিল। যারা ট্রেনিং নিয়ে এলেন তাদেরকে দেখতে পেলাম না। আর তারপরে 48 ঘন্টা 36 ঘন্টা পেরোতে চললো, 36 ঘন্টা পেরোতে চললো। তাদের পরিচয় বার করুন। পুলিশ যদি আমাদের কাছে সহযোগিতা চাই, সিবিআই যদি আমাদের কাছে সহযোগিতা চাই, আমরা করব। মীনাক্ষী, সন্দীপ ঘোষকে নিয়ে সন্দীপ ঘোষের নামে অনেক অভিযোগ জমা করেছিল মামলা ডাক্তারের তরফ থেকে। সেই সন্দীপ ঘোষ একটু আগে যেরকম আপনাকে বলা হচ্ছে, তাকে সিবিআই রাজনীতির মধ্যে তুলে নিয়ে গেছে, আটক বলেই শোনা যাচ্ছে, এখনো গ্রেপ্তার কিনা কোনো কনফার্মেশন পাওয়া যায়নি। সেই ক্ষেত্রে কি বলবেন এই সন্দীপ ঘোষ সম্পর্কে এবং সিবিআই এর এই তদন্ত? তিনি আজকে আবার নিরাপত্তা হাইকোর্টে গেছেন, আবেদন জানিয়েছেন। আমাদের তো দাবি ছিল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে হবে। বল তুমি বল। সন্দীপ ঘোষকে দাবি তো আমরা করছি যে ওকে অ্যারেস্ট করে নিতে হবে। করেছেন, ভালো করেছেন। মুশকিল কথা হলো দাবি কেন করতে হবে? এ যদি আগেই অ্যারেস্ট হয়ে যেত তাহলে আজকে নির্যাতিতার মা বাবাকে হাই হাই করতে হতো না। এ যদি আগে অ্যারেস্ট হয়ে যেত তাহলে ডাক্তারবাবুদের অবস্থান মঞ্চকে ওইভাবে ভেঙে ফেলতো না। এ যদি আগে অ্যারেস্ট হয়ে যেত তাহলে গোটা আরজি কর নিয়ে যা ঘটনা ঘটছে এগুলো হয়তো ঘটতো না। মেয়েটিও সেফ থাকতো, রাজ্যের মানুষও সেফ থাকতো। আর যদি সে আগে অ্যারেস্ট হতো, কে জানে, হয়তো দুর্নীতির যে মৌচাকে আমরা ঢিল ছুটতে চাইছি, মৌচাকটা বাঁধাই হতো না। তাহলে কারা এতদিন মৌচাকটা বাঁধতে দিল? কারা? প্রশ্ন তো এইখানে। আমরা আবারও বলছি, দোষীদের হেল অ্যান্ড হেভেন্স। যারা দোষীকে শিখণ্ডী করে দোষীদেরকে আড়াল করতে চাইছে, আমরা এর বিরুদ্ধে। একটা বিস্ফোরণ ঘটেছে আরজি করের অন ডিউটি ডাক্তারবাবু, এটা বিস্ফোরণ। এই বিস্ফোরণের নিচে অনেক প্রতিবাদ হয়তো অকালে মাঠে মারা গেছে। নির্দিষ্ট সময় সেগুলোও মিডিয়াতে আনবো আমরা। সুইসাইড করেছে, পুলিশ বলে দিয়েছে। মা বাবা দৌড়ে ছুটে এসছে পরিবারকে নিয়ে। যেমন করে সেদিনকে গাড়িটা আটকেছিলাম, সেদিনকে ওই বাচ্চাটির গাড়ি আটকানোর কেউ ছিল না, ছেলেটার ডেড বডিটা পুড়িয়ে দিয়েছে। শেষ। মা বাবা নির্যাতিতার শাস্তির, দোষীদের শাস্তির দাবিতে আরজি করে আমাদের অবস্থান মঞ্চে এসে বসেছিলেন। রিসড়া, এই রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। সময়, সুযোগ, নজরে নিজাম প্যালেস, নজরে সিবিআই, ট্র্যাক রেকর্ড ভালো না, পাবলিক সার্ভেন্ট, ট্যাক্সের টাকায় বেতন হয়। গোটা দেশের নিরাপত্তা, প্রশাসন, দুর্নীতি
নিরাপত্তার প্রশ্নে, প্রশাসনকে সঠিকভাবে কাজ করার প্রশ্নে এবং দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতিকে মাথাচাড়া না দিতে আপনাদের কাজ। আমরা আস্থা রাখতে চাইছি যে উদ্দেশ্যে আপনাদের এই সংস্থা গঠন করেছিল, দেশের মহানুভবরা, দেশের সাধারণ মানুষেরা, দেশ পরিচালনার সঙ্গে যারা যুক্ত, স্বাধীনতা সংগ্রামের সাথে যারা যুক্ত ছিলেন, তারা আপনাদের এই সংস্থাকে তৈরি করেছিল। আপনাদের ট্র্যাক রেকর্ড ভালো নয়, কিন্তু তাও আমরা আপনাদের উপরে আস্থা রাখতে চাইছি। আপনারা দ্রুততার সাথে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদেরকে চিহ্নিত করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিন। এনাফ ইজ এনাফ। পশ্চিমবঙ্গের আর কোনো মা বাপের কোল এইভাবে আমরা খালি হতে দেবার দিকে যেতে দেব না। গোটা রাজ্যের মানুষ আমাদের সাথে রয়েছে। কি বলি বলুন? যার নিরাপত্তা দেবার কথা ছিল তিনি নিরাপত্তার দাবিতে পথে নামছেন। যাকে মানুষ দায়িত্ব দিল যে আপনি দায়িত্বভার গ্রহণ করে নিন, আপনি রাস্তায় নামছেন কিসের দাবিতে? কেন? দায়িত্ব তো আপনার ছিল। স্বাস্থ্যমন্ত্রী তো আপনি, পুলিশ মন্ত্রী তো আপনি। হসপিটালের ভেতরে কি হচ্ছে না হচ্ছে আপনার নজর থাকবে তো। তাহলে মুখোশ বলো দিদি, বলো বলো তুমি বলো বলো, আমি বলছি তুমি বলো, অসুবিধা নেই। আইসিসি তৈরি করার কথা, ইন্টারনাল কমপ্লেন কমিটি তৈরি করার কথা। আরজি করে ছিল? থাকলে চেয়ারম্যান কে? যদি এখানে কোনো অভিযোগ পড়ে না তাহলে কেন পড়ে না? যদি অভিযোগ পড়েছে তাহলে তার রেজাল্ট কার্ড কি? যদি অভিযোগ জমা পড়েছে, তার এগেনস্টে যদি কাজ হয়েছে, তাহলে তার চার্ট কি, তার ট্র্যাক রেকর্ড কি? বিশাখা কমিশন, তাই তো? কোথায় কোথায় এগুলো? তাই তো দিদি, এগুলো কোথায়? আইসিসি থাকে মহিলাদের জন্য, এগুলো কোথায়? এগুলো তো কম্পালসারি, এগুলো না থাকলে তো চলবে না। একটা মেডিকেল কলেজ। কি বলছেন পরিবারের মা বাবা, কি বলছেন? যে তো পরিবার ওর, ও তোর ঘর গো, ওখানে তো ও 36 ঘন্টা কাজ করে ও তো অন্যকে বাঁচানোর চেষ্টা করছিল, সেখানে আমার মেয়েটার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে গেল। চেস্ট ডিপার্টমেন্টে মেয়েটির কাজ করছে, যেখানে বুকের ফুসফুসের হাওয়াটা, নিঃশ্বাসটা, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডটা, পালমোনারিটা যা ঠিক করার দায়িত্ব, তার বুক থেকে শেষ নিঃশ্বাসটা বেরিয়ে গেল। স্বাস্থ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে না? শিখণ্ডীকে সামনে দাঁড় করিয়ে মুখোশের আড়ালে মুখগুলোকে আড়াল করার জন্যে রাস্তায় নেমে খেলা দেখানোর কোনো মানে হয় না। গোটা রাজ্যের মায়েরা আজকে বুঝে গেছে, তাই গোটা রাজ্যের মায়েরা আজকে রাস্তায় দাঁড়িয়েছে। রাস্তায় মশাল জ্বালিয়েছে, মশাল। দুটো কারণে, এক, ন্যায়কে রাস্তা দেখানোর জন্যে, न्याय को रास्ता दिखाने के लिए, और अन्याय के खिलाफ और असामाजिक तत्वों के खिलाफ चेतावनी के जरिए कि ये आग है। আমরা রাজ্যের মেয়েরা দরকার হলে আমরা তোমাদেরকে আলো দেখাতেও পারি, দরকার হলে আমরা আগুনও হতে পারি, প্রতিবাদের আগুনে তোমাদেরকে পোড়াতেও পারি। বুঝে গেলে ভালো, না বুঝলে পশ্চিমবঙ্গের রাস্তা বিভিন্ন লড়াই আন্দোলনের সাক্ষী থেকেছে, থাকবে। আমরা আবারও বলছি, নজরে নিজাম প্যালেস আমাদের রইল। এক থাকে দায়িত্ব, এক থাকে কারা অ্যারেস্ট হলো, এক থাকে পুলিশ কি কি কাজ করলো, তার ট্র্যাক রেকর্ড কি, তার ফাইল কি, তার এফআইআর কি, সেইটা। ধানতলা হোক, বানতলা হোক, মাচানতলা হোক, আরজিকর হোক, কাটোয়া হোক, পার্কস্ট্রিট হোক, গেদে হোক, রূপনারায়ণপুর হোক, হাঁসখালি হোক, হাতরাস হোক, উন্নাও হোক, কাঠোয়া হোক, অন্যায় অন্যায়। বানতলার এখনো পর্যন্ত একজন জেলে আছে, এখনো। কাজ কি করছে? কাজ, হোয়াট ইজ দ্য রেজাল্ট? অ্যাটিটিউডটা কি? কি বললেন প্রিন্সিপাল? যত রাতে মেয়েটির একা সেমিনার হলে থাকার কি দরকার?
আপনি ঠিক করে দেবেন আমি একা পড়বো না দোকা পড়বো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতন স্ট্রিট লাইটের নিচে পড়ে আমি বিদ্যাসাগর হব কি না আপনি ঠিক করে দেবেন। আপনি ঠিক করে দেবেন যে আরজিকর হসপিটালটা আমার কাজের জায়গা, আমার মন্দির, সেখানে আমি টয়লেটে একা যাব না, সেমিনার হলে একা যাব না, ক্যান্টিনে একা বসে খাবো, নাকি আমি হসপিটালের বেডে কাউকে ইঞ্জেকশন দেবার জন্য আপনি যেমন বাউন্সার নিয়ে ঘুরে বেড়াতেন আমি সেরকম বাবার পয়সায় বাউন্সার নিয়ে ঘুরে বেড়াবো। আরে আপনি তো বাউন্সার নিয়ে ঘুরে বেড়াতেন, স্বাস্থ্যমন্ত্রী জানেন না যে একজন মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি বাউন্সার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাকে যখন ট্রান্সফার করে দেওয়া হলো অন্যজনের যখন সেখানে আসার কথা তখন তাকে প্রশ্ন করা হলো তার বাউন্সারকে, তার প্রাইভেট সিকিউরিটি গার্ডকে, যে আপনি কে, কেন এখানে বসে আছেন। কি বলেছেন ভিডিও দেখুন। আমাদের গোটা রাজ্যের একটা পরিচিত সম্পর্কর বন্ধু, আমিও আমার কনিনিকা দিদিকে দিদি বলি, আমিও আমার ঈশিতা দিদিকে দিদি বলি। কি বলেছিল বাউন্সারটি, যে ওনার কথাতে আমি এখানে আছি, আমি আপনাদেরকে জবাব দিতে বাধ্য নই। তাহলে কারা কারা কার কার নির্দেশে কোথায় কোথায় জ্যাক লাগিয়ে ঢুকে আছেন জবাব তো তাদেরকেই দিতে হবে না, তাদেরকেই তো জবাব দিতে হবে। রাস্তা আছে নিজেদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, রাস্তা আছে প্রতিবাদ জানানোর জন্য, রাস্তাগুলোকে নাটক করার জায়গা নয়। আমরা স্লোগান দিয়েছি এসএফআই ডিওয়াইএফআই অ্যাডবা, নাটক ছাড়ো, আরজি করের মাথা ধরো। আজ নাটক হচ্ছে, আজ নাটক হচ্ছে আরজি করের মাথাদেরকে ধরার জন্য। এই আরজি করের ঘুণ, এই আরজি করের মাফিয়া রাজ, এই আরজি কর থেকে শুরু করে গোটা স্বাস্থ্য দপ্তরে যে স্যাম্পেলটা পাওয়া গেছে, এই স্টকগুলো যেখানে যেখানে আছে সেখানে সেখানে মৌচাকের ঢিল বাঁধার কাজ। এই লড়াই দীর্ঘ, এ লড়াই ধারাবাহিক, এ লড়াই ধৈর্যের। আপনারা নোবেল জব করেছেন, নোবেল জব, মহৎ কাজ করেছেন। প্রেস হ্যাটস অফ আপনাদেরকে, মহৎ কাজ করেছেন আপনারা। এই ঘটনাকে আজকে গোটা রাজ্যের প্রতিটা মানুষের মনে আগুন জ্বালানোর জন্য, প্রতিবাদের আগুন জ্বালানোর জন্য যে যেখানে যেভাবে পেরেছেন আগুন জ্বালিয়েছেন, প্রতিবাদ করেছেন। আপনাদেরকে হ্যাটস অফ। আপনাদের কাছেই আমাদের আস্থা, আপনাদের কাছেও আমাদের আস্থা। আমরা লড়াই করছি, আমার গোটা রাজ্যের সাথে, গোটা রাজ্য লড়াই করছে, তাদের সাথে আমরা লড়াই করছি। আমরা লড়াই করছি, আমাদের সাথে গোটা রাজ্য লড়াই করছে। এই যা যা আমরা প্রশ্ন তুলছি, স্যাম্পেল টু স্টক, প্ল্যান এ অর্ডার দিয়ে রেনোভেশনের নামে ভাঙো, প্ল্যান বি পারলো না, চলো গুন্ডাগিরি করো, বাউন্সার, ট্রান্সফার, আটকে যাওয়া, মিছিল করলে ধরে নিল দুপুর 2টোর সময়, রাত্রি 11টায় ছেড়েছে। করতে পারেনি, শুধু নেমেছে। কাল মিছিল ছিল আমাদের, শুধু নেমেছে শিয়ালদায়, নেমেছে, শুধু নেমেছে রাত্রি 11:45 অব্দি লালবাজারের বাইরে। আমরা অপেক্ষায় থাকলাম আজকে কারা কারা লালবাজারে। অন্যায়ের প্রতিবাদ সবাই করতে পারে, পক্ষপাত দুষ্ট কখনো শাসন ব্যবস্থা পরিচালিত হয় না। তার মানে কারোর পিঠে সাবাসির বাহবা চলছে আর কাউকে বলছে গো অ্যাহেড, দুর্নীতির স্বর্গরাজ্যে তোমাদের ওয়েলকাম। আমরা পশ্চিমবঙ্গের রাজ্যবাসীরা, মায়েরা আমাদের সাথে আছে, দিদিরা বোনেরা আমাদের সাথে আছে, তাদের সাথে আমরা আছি। আমরা যারা আমাদের নিরাপত্তা, হসপিটালের ভেতরের নিরাপত্তা, ক্যাম্পাসে পড়ুয়াদের নিরাপত্তা, যারা এগুলোকে বিঘ্নিত করছে তাদের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াবে গোটা রাজ্যের মায়েরা বোনেরা, রাজ্যবাসী, এসএফআই ডিওয়াইএফআই অ্যাডবা, বামপন্থী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিরা। আপনাদের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন। বলছি স্যাম্পেল আরজি কর, স্টক, প্রাইমারি হেলথ সেন্টার, রুরাল হেলথ সেন্টার থেকে শুরু করে জেলা হসপিটাল পর্যন্ত আমাদের লড়াই নিচে গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে কলকাতার রাজপথ, গলি থেকে রাজপথ, এসএফআই ডিওয়াইএফআই অ্যাডবা রাজ্যের মানুষকে সাথে নিয়ে রাস্তায় থাকবে। দোষী সিঙ্গুলার নাম্বার নয়, দোষীরা প্লুরাল, বহু বচন। কারা, এরা কারা? তাই একটা অ্যাম্বুলেন্স
কি করে ভুলে যাব বলুন তো? মরা বাচ্চাকে ব্যাগে করে বাড়ি নিয়ে গেছিল রায়গঞ্জে। কি করে ভুলে যাব? কি করে ভুলে যাব যে একজন মরে গেলে তার অ্যাম্বুলেন্সে পাচ্ছে না, তাকে কাঁধে করে তার স্বামী বাড়ি নিয়ে গেছে ডেড বডি? কোথায় অ্যাম্বুলেন্স? উঁকি দিচ্ছে না প্রশ্নগুলো? অ্যাম্বুলেন্সের র্যাকেট, ড্রাগসের র্যাকেট, ওষুধের র্যাকেট, ব্লাডের র্যাকেট, হসপিটালের বেড পাওয়ার জন্য র্যাকেট। হসপিটালের ভেতরে কারা চাকরি করছেন? বেসরকারি সংস্থায়। তার মানে হসপিটালে কাজের লোকের প্রয়োজন আছে। হসপিটালে বেসরকারি এজেন্সির মাধ্যমে রিক্রুটেড হচ্ছে, তার মানে হসপিটালে কাজের লোকের প্রয়োজন আছে। স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের লেবার মিনিস্টার, রাজ্যের যুব দপ্তরের মন্ত্রী, রাজ্যের প্রশাসন, এদের ভূমিকা কি কাজ দেওয়ার ক্ষেত্রে? এরা কিসের ভিত্তিতে কাজ পায়? ক্রাইটেরিয়া হয়তো সিভিক দেখে নিলেন, তার জন্য কামদুনি পার্কস্ট্রিটে কোনো শাস্তি হলো না। আর যারা এই তদন্ত করতে গেল, যারা একটু দায়িত্ব বোধের জায়গায় কাজ করতে গেল, তারা দময়ন্তী সেনও হয়ে গেছেন। আমরা দেখেছি আমরা তাদেরকে দময়ন্তী সেন হয়ে যেতে। নজর রইল, নজর থাকবে, লড়াইটা নিচের থেকে। তাই বলবো যে যেখানে যে দায়িত্বে আছেন, আমরা যা দায়িত্বে আছি আমরা করব। প্রেসের বন্ধুদের কাছে কথা, আপনারা যে দায়িত্বে আছেন সেই কাজ করবেন। পুলিশ যে দায়িত্বে আছেন সেই দায়িত্বের কাজ করুন। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর যে দায়িত্বের কাজের সাথে যুক্ত আছেন সেই কাজ করুন। পারছেন না তাই স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী পদত্যাগ। পুলিশ কমিশনার সম্পর্কে শুধুমাত্র আমরা বলছি না, মহামান্য হাইকোর্টও বলছেন ওনাকেও ওনার কাজে আর রাখার প্রয়োজন নেই। ছুটিটা কোনো শাস্তি না। যে দণ্ডই হোক, একটা গুলি চললো, একজন মরে গেল, এটা হচ্ছে নির্মম সত্যি। যিনি রেখেছিলেন গুলি, পিস্তল, তিনি লাইসেন্স নিয়ে রেখেছেন। যিনি মরলেন তার বাড়ি থেকে কেউ কি কমপ্লেন করছে? গোটা রাজ্যটা গোষ্ঠীদ্বন্দ্ব আর দুর্নীতির চক্রকে বাধা দেবার জন্য মারামারি করার কি? এখানেই তো প্রশ্ন, কোথায় পুলিশ, কোথায় পুলিশ মন্ত্রী? দুর্নীতির স্বর্গ রাজ্যে পরিণত হচ্ছে এবং একটা বিশৃঙ্খলা অরাজকতা স্বর্গরাজ্যে পরিণত করে দিতে চাইছে রাজ্যকে। প্রতিবাদ করলেই শাস্তি, মেনে নিলেই পুরস্কার, কিন্তু পুরস্কারটা শেষ বিচার অবধি হচ্ছে না। আরজি কর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখালো যে চোখের মণি ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে। শাস্তি ধর্ষণ। আমার ইচ্ছের বিরুদ্ধে আপনি আমার দিকে যদি কোনো, আপনি না যে কেউ আমার দিকে যদি তাকায়, সেটাও ধর্ষণ, সেটাও শ্লীলতাহানি, সেটাও আমার মান সম্মানের বিরোধী। সেটাও না মানে না হয়। মেয়েদেরকে তাদের সুরক্ষা দেওয়া, তাদেরকে তাদের 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 নিজের প্রয়োজনে নিজের পছন্দ মতো কাজকে বেছে নেওয়া, তাদেরকে বাড়তে দেওয়া, তাদের বিকাশ, তাদের সমৃদ্ধির জন্য যে পরিবেশটা দরকার, সেই পরিবেশটা 13 বছরের আগে এই ব্রুটালিটির জায়গাতে ছিল না। আর যারা করেছিল তারা এখনো জেলে আছে। ধর্ষণ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছিল, শাস্তিও হয়েছে। আর যারা এই কাজের সাথে যুক্ত তাদের একটাই পরিচয় হয় যে তারা দুষ্কৃতী। আর যারা এদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যারা শাস্তি দেয়, তারা হচ্ছে মানুষের বন্ধু। আর যারা এদেরকে আড়াল করার চেষ্টা করে শিকন্ডিকে সামনে রেখে, আমরা এদেরকে চিনে নিতে বলছি। এরা হচ্ছে গোটা রাজ্যবাসীর আজকে শত্রু। যে ক্রাইটেরিয়াতে যারা নিয়োগ করেছে, এদের কাজ কি, এদের কাজের রেস্ট্রিকশন কি আছে, যারা ঠিক করে দিচ্ছে না, আর কারা এদেরকে নির্দেশ দিচ্ছে এই কাজ করার জন্য, কারা এদেরকে গোটা রাজ্যটাকে নিজেদের জমিদারিতে পরিণত করে দিয়েছে এই জন্য, কারা এদেরকে নিজেদেরকে বলির পাঠা করে দেওয়ার জন্য এগিয়ে দিচ্ছে তাদের জন্য। আমাদের সিভিক ভলেন্টিয়ারদের জন্য খুব চিন্তা হয়। যেমন এক অংশের পুলিশ অফিসারদের জন্য খুব ঘৃণা হয়, ঠিক সেরকম এক অংশের পুলিশের জন্য তো মনও কাঁদে। এরাও তো বাড়ি যায়, নিজের মেয়ের, নিজের বউ, নিজের মায়ের মুখ দেখে। তারা কি সবাই এটা করছেন? না, করেন না।
সব ডাক্তারবাবুরা এই দুর্নীতিতে যুক্ত হতে চান না, সব পুলিশরা এই দুর্নীতিতে যুক্ত হতে চান না। তাই তো বললাম দয়ামন্দি সেনরা আছেন। সিভিকরা কার নির্দেশে কাজ করে? এই ধরনের কাজ যারা করে তারা রাজ্যের পুলিশকে, রাজ্যের প্রশাসনকে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে এই ধরনের কাজ কেউ করার আগে 5 বার ভাবতে পারে।